নমস্কার। যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা আরম্ভ করেছেন বা শিখছেন বা শিখব বলে মনস্থ করেছেন, তাদের উদ্দেশ্যে বলি, প্রেডিকশান করার সময় রাশির বল জ্ঞান সম্বন্ধে একটা পূর্ণ অভিজ্ঞতা থাকা দরকার বা ধারণা থাকা দরকার, বা এটা মাথায় রাখতেও হবে। তাহলে প্রেডিকশানটা করতে অনেক ইজি হয়ে যাবে। এই রাশির বলজ্ঞান বলতে তিনটে পার্ট আছে। একটা দিনের বেলার দিকে বলবান, সন্ধেবেলা আর রাত্রিবেলা, আগের ভিডিওতে বলেছি। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় কোন রাশিগুলো বলশালী হয়ে যায়, মানে সন্ধ্যাবেলায় এদের ক্ষমতা বেশি থাকে বা বলবান হয়, দিনের বেলার থেকে বা রাত্রিবেলার থেকে। সন্ধ্যাবেলাটা একটু যদি গল্পর ছলে বলি, তাহলে দেখবেন ঠিক সূর্যটা ডুবলে সন্ধ্যা হয়, তখনই কিন্তু ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যায়। আগে আমরা এগুলো শুনতাম। আমার জীবনের বেশ খানিকটা পার্ট গ্রামে কাটে, তো দেখেছি সন্ধেবেলায় এই কি বলবো, ওই ঘুরঘুটে পোকা বা এই ধরনের উইচিংড়ি, এরকম ধরনের মানে একটা ডাক সন্ধেবেলায়। এগুলো গ্রামের মানুষ তো খুব অনুভব করে, এখানে তো শহরে তো কিছুই অনুভূতি পাওয়া যায় না, এই অনুভূতিটা পাওয়া যায় না। তো সন্ধ্যাবেলায় দেখি এরা ডাকতে আরম্ভ করে, অর্থাৎ এরা অ্যাক্টিভ হয়ে যায়। এটাই বলতে চাই, যে এইটা বলার জন্যেই এই কথাগুলো বললাম। এটা কোনো শাস্ত্রমতে যে কথা বা সবসময় যে পড়াশোনার মতো কথা, এসব ব্যাপার নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যতটা সহজ সরলভাবে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো, আপনারা তত তাড়াতাড়ি মাথায় নিতে পারবেন সাবজেক্টকে। এই হচ্ছে ব্যাপার। যতটা সহজ সরলভাবে বুঝবেন, ততটা সুন্দর করে সহজ সরলভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই না করতে পারলে, শিক্ষাটাকে যদি অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে কিন্তু এই শিক্ষাটা ইনভ্যালিড, কোনো কাজে লাগবে না। আমার মনে হয় কোনো শিক্ষাই বোধহয় অ্যাপ্লাই না পাওয়া পর্যন্ত পূর্ণাঙ্গতা পায় না। তবু আমি যখন এইটা নিয়েই চর্চা করি, এইটা নিয়েই আমি বলতে পারবো। তো এখন কথা হচ্ছে যে সন্ধেবেলায় যেমন একটা গল্পের মতো বললাম, এখানে দেখুন কীট রাশি বা এই যে জলজ রাশি, যেমন এখানে তো আর ঘুরঘুটে বা উইচিংড়ে বা গঙ্গা ফড়িং এসব তো আর এখানে দেখাতে পারবো না। এখানে যেগুলো আছে সেগুলো নিয়ে বলছি। যেমন এই কর্কট রাশি কাঁকড়া, বৃশ্চিক রাশি কাঁকড়া বিছে, দেখুন সবই কীট প্রজাতির মধ্যে। দ্বিপদ যেমন মানুষের মধ্যে, এগুলো সব কীটের মধ্যে। জলজ জিনিসগুলো যেগুলো, যেমন মকরের অ্যাবাভ 15 কিন্তু, বিলো 15 কিন্তু রামছাগল চতুষ্পদ, এটা আগের ভিডিওতেও বলেছি। আর এটা হচ্ছে অ্যাবাভ 15, অর্থাৎ 15 ডিগ্রির ওপরে যখন যাবে, 15 থেকে 30-এর মধ্যে যখন যাবে, তখন কিন্তু এটা জল রাশির আন্ডারে পড়বে। আবার এই মিনটাও কিন্তু জল রাশির আন্ডারে, মাছ জলে এটা কীটের মতো ধরা হচ্ছে আর কি। তাহলে এই রাশির যে জাতক বা জাতিকা, তাদের যদি যদি আমি চার্টে অ্যাপ্লাই করি বা বাস্তবে যদি একটা প্র্যাকটিক্যাল মতো বলি, যেমন আগেরটাতে বললাম রোগ জ্বালা, এদের যদি রোগ জ্বালা হয়, আগের বারে বলেছিলাম দিনের বেলা অ্যাক্টিভ থাকে, দিনের বেলা থেকে রাত্রিবেলা কষ্ট পায়, এরা কিন্তু সন্ধ্যেবেলা অ্যাক্টিভ থাকে। দিনের বেলা বা রাত্রিবেলা এদের কিন্তু কষ্টটা বাড়ে বা এরা একটু ইনঅ্যাক্টিভ থাকে, বিশেষ করে দিনের বেলা যতক্ষণ সূর্যের আলো থাকে। সূর্যের আলোতে দেখবেন এদের সাধারণত খুব একটা অ্যাক্টিভভাবে এত ডাকাডাকি করে না, এত ঘোরাফেরা করতেও দেখা যায় না, যারা কীট পতঙ্গ পোকা মাকড় এইসব। তাহলে এরা সন্ধেবেলায় রোগজ্বালা হলে যতটা না কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় দিনের বেলা, অর্থাৎ সূর্য থাকাকালীন অবস্থায়, আর রাত্রিবেলা মাঝরাতের পর।
দেখবেন অনেক মানুষ রাত বাড়লে কোঁকাতে আরম্ভ করে, মানে যন্ত্রণা। ভগবান করুক কারোর না হয়, তবুও তো একটা বোঝাবার জন্য বলছি, কষ্ট পেলে যে কি কষ্ট শুধুমাত্র সেই জানে। কথার পরিপ্রেক্ষিতে কথা উঠছে বলে বলছি, কোনো মানুষের যেন কষ্ট না হয় এটাই চাইব। আপনারাও হয়তো সবাই চাইবেন, ঠাকুরের কাছে এটাই প্রে করি যে কোনো মানুষের যেন কষ্ট না হয়, এটা আমরা বলবো সবাই। তাহলে রোগ জ্বালা হলে যে কি কষ্ট হয় যখন, তখন কিন্তু এরা কিন্তু সন্ধেবেলাটা একটু রিলিফ পায়, কিন্তু দিনের বেলাটা বা রাত্রিরের মাঝরাত্রিরের পর থেকে কিন্তু এদের কষ্টের প্রকোপটা বাড়ে। এইটা 3 নম্বর বইয়ে 62 নম্বর পাতায় ডিটেলস আলোচনা করা আছে, ওখানে খালি ছক নেই। এটা আপনাদের বোঝাবার জন্য দীর্ঘদিন ধরে আপনারা অনুরোধ করছেন, পাঠক পাঠিকারা এবং ছাত্রছাত্রীরা, বহু ফোন আসছে, বহু দিন ধরে আপনারা বলছেন। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, আগেও বলেছি এখনও বলছি, সময় দিতে পারিনি। তারই মধ্যে একটু চেষ্টা করছি যে একটু কাজের মধ্যে থাকার জন্য যা হয় আর কি, সময় খুব খুব কম। চেষ্টা করছি যে আপনাদের একটুখানি সময় বের করে যদি এগুলো করে দেওয়া যায়, অনেকটা আপনারা উপকৃত হবেন। সেটা তো আপনারা বলেন এবং বুঝতেও পারি। সেটা দেখুন, বইটা হাতে আছে, বহু দূর দূরান্তে বই চলে গেছে, কিন্তু তারা আসতে পারছেন না, বা তারা ঠিকমতো গাইডলাইন্স পাচ্ছেন না। তাদেরকে এই প্র্যাকটিক্যাল করে একটু যদি দেখিয়ে দিই, উপকার হবে। এই জন্যই তাদের অনুরোধের এতেই আমি এই ক্লাস দিচ্ছি। আপনারা দেখুন, যদি কিছু উপকার হয় আমি খুব খুশি হব, খুব খুশি হব, একদম অনেস্টলি বলছি, খুব খুশি হব যদি আপনাদের একটু উপকারে আসতে পারি। তাহলে দেখুন, 3 নম্বর বইয়ে 62 নম্বর পাতায় ডিটেলসটা কিন্তু লেখা আছে, কিন্তু এই ছক করে বোঝানো নেই। এবার আমি এই ছকটা করে বোঝালাম। এটাতে কি হলো, টেক্সট বুকটা থাকলে, এই যে টেক্সট বুকটা 3 নম্বর বই, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড 3য় বই, এই বইটা যদি থাকে, এইবার এই 62 নম্বর পাতায় খুললেই পুরো লেখাটা, যেটা বলছি একটু এদিক ওদিক আছে, বইয়ের লেখা তো একটু করে লিখতে হয়। তো এখানে যেমন গল্পের ছলে বোঝাচ্ছে, ওখানে অত গল্প ছল করতে গেলে তো 5 পাতা 10 পাতা হয়ে যাবে। তবুও একটা বইটা খুলে রাখলেন, বইটা দেখে পড়লেন, আর এই ভিডিওটাতে এইগুলো যদি দেখতে পান, একদম মাথায় পুরো গেঁথে যাবে। আর একটা প্রেডিকশানের যে আইডিয়াটা মাথার ভেতরে জন্মাবে। প্রেডিকশানের তো এখন কিছুই আরম্ভ নেই, বহু দেরি এখনও, কেননা আস্তে আস্তে করে এখন মালা গাঁথছি বা মশলা চেনাচ্ছি, তারপরে তো রান্না খাওয়া দাওয়া পরে, অনেক দেরি। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। আর সব ভিডিওগুলো কিন্তু দেখবেন, সিরিয়ালি দেখবেন এরই মধ্যে অনেক ভিডিও আপনার খুব কাজে লেগে গেল, যেটা আপনার সারা জীবন সেটা কাজ করতে পারবেন। কাজে সব ভিডিওগুলো দেখবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, যে যত ভিডিও যাবে ছাড়বো এখান থেকে, সবগুলোই আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আর বইগুলো একটু কালেক্ট করে নেবেন, তাহলে সুবিধা হবে। সুবিধা মানে খুব সুবিধা হবে, সেটা বুঝতেই পারবেন। টেক্সট বুক ধরে পড়া আর এলোমেলো করে পড়ার মধ্যে অনেক তফাৎ। ছাড়লাম, সপরিবারে ভালো থাকবেন।